প্রিয় বিসিএস প্রার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা লাইভ এমসিকিউ এর পক্ষ থেকে চলে এসেছি ৪৯তম স্পেশাল বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের নতুন আরেকটি লেকচার নিয়ে এসেছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের মেন্টর হিসেবে। আজকে আমরা যে অধ্যায়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ ম্যাটার, ওয়েভ অ্যান্ড অসিলেশন। তো প্রথমেই আমি অধ্যায়গুলোর ইম্পর্টেন্ট টপিকসগুলো তুলে ধরেছি যাতে করে আপনারা এইগুলো পড়াশোনা করতে পারেন। এখন কথা হচ্ছে যে এত এত টপিকস রয়েছে, এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো আসলে স্লাইডে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের সময় স্বল্পতার কারণে আমি দেখা যাবে সবগুলো টপিকস নিয়ে ওভাবে আলোচনা করতে পারবো না। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসবে বা আসার মতো, এই ধরনের টপিকসগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই টপিকসগুলোর ম্যাথ, থিওরি, এমসিকিউ এগুলো সলভ করার চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি আমাদের ক্লাস। প্রথমেই মহাকর্ষ থেকে আমরা বলবো নিউটনের মহাকর্ষ সূত্রটা আমাদের শিখতে হবে। তো এটা যেহেতু আমরা সেই বেসিক পড়াশোনা, আপনারা এটা শিখবেন, এটা থেকে এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। ওকে, তারপর আমি চলে আসি মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে কোনো মহাকর্ষীয় বস্তু তার আশেপাশে যত দূর ব্যাপী এর প্রভাব বিস্তার করতে পারে সেটা হবে তার মহাকর্ষীয় ক্ষেত্র। ওকে, আপনারা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এটা একটু পড়বেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের অভিকর্ষ স্তরণ। তো ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ কত? ভূপৃষ্ঠে আমরা নর্মালি হিসাব করি অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর যেটা জেনারেল একটা মান আমরা বলে দেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার এটা শেখার সাথে সাথে আমরা ভরকে যদি, পৃথিবীর ভরকে যদি ব্যাসার্ধের সাথে কম্পারিজন করে সূত্রটা লেখার চেষ্টা করি, তখন এম ইকুয়াল টু রো ভি, এভাবে করে এটাকে চেঞ্জ করে আমরা 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ বসিয়ে এখানে পাবো জি ইকুয়াল টু 4/3 পাই রো জি আর। এটা থেকে এই সূত্রটি দিয়েও মাঝে মধ্যে আমাদের বিভিন্ন ম্যাথ আসতে পারে, এই সূত্রটাও আপনারা শিখবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসছি ভূপৃষ্ঠ হতে উপরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কেমন হবে। তো ভূপৃষ্ঠ হতে উপরে অভিকর্ষ ত্বরণ হবে জি আপ ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তা আমরা এটা যদি গ্রাফ আঁকার চেষ্টা করি, তখন এই সূত্রটাকে আর একটা লাইন যদি অ্যাড করি, তখন সেটা হয়ে যাবে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমি ডি ইকুয়াল টু চিন্তা করেছি আমাদের আর প্লাস এইচ। সো সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি জি আপ ইকুয়াল, আর ইকুয়াল না দিয়ে আমরা প্রপোর্শনাল দিয়ে দেই, প্রপোর্শনাল 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এটার গ্রাফটা কেমন হবে দেখেন, এটা গ্রাফটা হবে এদিকে যদি আমরা ডি এবং এইদিকে জি নেই, তাহলে এটার গ্রাফটা হয়ে যাবে এইরকম, বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। অভিকর্ষ ত্বরণ যত দূরত্ব বাড়বে তত বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তন হবে বা কমতে থাকবে। যত উপর দিকে যাব তত অভিকর্ষ ত্বরণ কমবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে আসি ভূপৃষ্ঠ হতে নিচে। ভূপৃষ্ঠ হতে নিচে অর্থাৎ যদি কোনো খনির কথা চিন্তা করি বা কুয়ার কথা চিন্তা করি, ওই কুয়ার নিচের নিম্নবিন্দুতে আমাদের অভিকর্ষ স্থানটা কেমন হবে সেটা বের করব আমরা হচ্ছে জি ইকুয়াল টু
জিডি দিয়ে আমি ডাউন বোঝানোর চেষ্টা করেছি, জিডি ইকুয়াল টু জি ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, এই সূত্র দিয়ে। তো এইটা হবে হচ্ছে আমাদের গ্রাফের, এখানে আমরা যে গ্রাফটা দেখেছি তার এই প্রথম অংশটা হচ্ছে আমার পৃথিবী থেকে গভীরে বা পৃথিবী ভূপৃষ্ঠ থেকে গভীরে কোনো বিন্দুতে, আর পরের পার্টটা হয়ে যাবে আমাদের ভূপৃষ্ঠ হতে উপরের কোনো বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণ। তাহলে ভূপৃষ্ঠ হতে গভীরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি প্রপোর্শনাল আমরা বলতে পারি আর, এখানে আর দিয়ে প্রকাশ করেছে, এবং উপরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে জি প্রপোর্শনাল 1/r²। ঠিক আছে, আচ্ছা আমরা এরপর চলে যাই। এরপরে হচ্ছে পৃথিবীর ঘূর্ণন প্রভাবে বা আহ্নিক গতির জন্য। তো আহ্নিক গতির জন্য আমাদের অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, এবং তখন সেই ভ্যালুটা হয়ে যায় জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, এটা আপনারা একটু কষ্ট করে মুখস্থ করবেন। এখানে আমাদের আরো কয়েকটা জিনিস লাগবে, তার একটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে কেমন হবে অভিকর্ষ ত্বরণ, আর একটা হচ্ছে আমাদের মেরু অঞ্চলে কেমন হবে। তো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এই সোজা বরাবর যে লাইনটা যাবে মাঝ বরাবর ডান বামে, সেইটা হচ্ছে আমাদের ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে সেখানে আমাদের এই মাঝ বরাবর যদি আমরা একটা লাইন টানি, এটাতে ল্যামডা ইকুয়াল 0, আর এই উপর নিচে আমাদের ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি। তো এখন আমাদের এই যে ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি, এইটাকে আমরা বলি নিরক্ষরেখা বা বিষুবীয় অঞ্চল। ল্যামডা ইকুয়াল টু 0টা হবে বিষুবীয় রেখা বা বিষুবীয় অঞ্চল, আর ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি এই বরাবর আমরা পাবো হচ্ছে মেরু অঞ্চল। তো আমাদের যদি বলে যে বিষুব অঞ্চলে জি এর মান কত, তখন আমরা এই ল্যামডা 0 বসিয়ে এখানে ভ্যালু বের করতে পারবো। তখন আমরা, আর যদি বলে আমাদের মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত, তখন আমরা ল্যামডার মান 90 বসিয়ে মান বের করব। ঠিক আছে, ওকে, আমরা এরপরে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব হলো একক ভরের কোনো মহাকর্ষীয় বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে আনতে কৃত কাজকে আমরা মহাকর্ষীয় বিভব বলি। ঠিক আছে, একক ভরের কোনো মহাকর্ষীয় বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে আনতে কৃত কাজ, এটাকে আমরা মহাকর্ষীয় বিভব বলি। তো মহাকর্ষীয় বিভবকে আমরা মেইনলি মাইনাস জিএম বাই আর দিয়ে প্রকাশ করি। যদি একটা বস্তু একক ভরের হয়, তখন m2টা যদি 1 হয়ে যায়, m2 যদি আমরা 1 চিন্তা করি বা 1 কেজি, তখন আমার এই সূত্রটা হয়ে যাবে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে মহাকর্ষীয় বিভবকে আমরা মাইনাস জিএম বাই আর দিয়ে শিখব। ওকে, এখন আমি আপনাদের কিছু ফাঁপা গোলক বা হচ্ছে আমাদের নিরেট গোলকের জন্য মহাকর্ষীয় বিভব প্রাবল্য কেমন হবে সেটা চিত্র সহ দেখানোর চেষ্টা করতেছি। যে পাতলা ফাঁপা গোলক যদি হয়, তাহলে সেই গোলকের বাইরের কোনো বিন্দুতে, এই যে বাইরে আমাদের একটা বিন্দু আছে পি বিন্দু, এই বাইরের বিন্দুতে আমাদের আমাদের মহাকর্ষীয় বিভবটা কত হবে। তো এই গোলকের বাইরের কোনো বিন্দুতে গোলকের ব্যাসার্ধ আর, বাইরের একটা বিন্দু পি বিন্দু যেটা কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে আছে, তার জন্য আমাদের তার জন্য আমাদের মহাকর্ষীয় বিভব হবে ভি ইকুয়াল মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, এই ভ্যালুটাই হবে। ঠিক আছে, আর প্রাবল্য হয়ে যাবে
ই ইকুয়াল টু জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। মহাকর্ষীয় বল আমরা যেভাবে সূত্র শিখেছি, এফ ইকুয়াল টু জিএমএম ডিভাইড বাই আর স্কোয়ার। আবার ফাঁপা গোলকের যদি ভিতরের কথা চিন্তা করি, ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে আমাদের ভিজি ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। এখানে কিন্তু আমাদের স্মল আর বসবে না, অবশ্যই বিভবটা আমাদের গোলকের যে পরিধি আছে বা হচ্ছে গোলকের যে ব্যাসার্ধ আছে ওই ব্যাসার্ধের উপরে ভ্যালুটাই বসবে, মানে গোলকের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধই এখানে দূরত্ব হিসেবে কাউন্ট হবে। আর ফাঁপা গোলকের ভিতরে প্রাবল্য হবে শূন্য, ফাঁপা গোলকের ভিতরে প্রাবল্য শূন্য, বলও এখানে শূন্য থাকবে। ওকে, এখন যদি পুরু ফাঁপা গোলকের কথা চিন্তা করি, তাহলে পুরু ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে ভি ইকুয়াল টু মাইনাস জিএম ইন্টু 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই 2r কিউব। একটু বড় কঠিন সূত্র, আপনারা একটু শেখার চেষ্টা করবেন, পরীক্ষায় অনেক সময় আসে, আপনারা একটু শিখবেন। একইভাবে প্রাবল্য হচ্ছে জিএম আর ডিভাইডেড বাই আর কিউব। আর উপরেরটার কথা যদি বলি, ফাঁপা গোলকের পুরু ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য, তখন সেটা হয়ে যাবে মাইনাস জিএম বাই আর বিভব এবং প্রাবল্য হবে জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দিয়েছি মুক্তিবেগের রাশিমালা। আপনারা মুক্তিবেগ কাকে বলে জানেন আশা করি, এজন্য আর সংজ্ঞাগুলো অ্যাড করা হয় নাই। তো মুক্তিবেগের এই দুটো সূত্রই আপনারা শিখবেন, কারণ এটা থেকে প্রচুর ম্যাথ আসে। আমাদের কোনটা কি আপনারা আশা করি জানেন। এম পৃথিবীর ভর, আর ব্যাসার্ধ পৃথিবীর, জি অভিকর্ষ ত্বরণ, আর পৃথিবীর ব্যাসার্ধ, ওকে, জি মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মানটাও ফিক্স থাকবে। ওকে, এখন চলেন আমরা কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। প্রথমেই আমাদের কাছে আছে, দেখেন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বিষুবীয় রেখায় জি এর মানটা কেমন হবে। তো পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয় তাহলে দেখেন ওমেগা হয়ে যাবে ওমেগা ইকুয়াল 0। তো নর্মাল অবস্থায় আমাদের জি 0 ডিগ্রি, যেহেতু আমাদের বিষুবীয় অঞ্চল, জি 0 ইকুয়াল আমরা পাই জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ কজ স্কোয়ার ল্যামডা এটা 0 বসাইলে যেহেতু ল্যামডার মান 0 বিষুবীয় রেখায়, সেহেতু এটা 1 হয়ে যাবে। তো এটা হচ্ছে সাধারণ অবস্থায়। এখন যদি ঘূর্ণনটা বন্ধ হয়ে যায় পৃথিবীর, তখন সেটাকে যদি আমি জি 0 প্রাইম চিন্তা করি, তখন সেটার ভ্যালুটা কেমন হবে দেখেন, তখন ওমেগা হয়ে যাবে 0। তো ওমেগা 0 হয়ে গেলে এই পুরো ভ্যালুটাই বাদ চলে যাবে, তাহলে আমাদের কাছে কি থাকবে, জি, শুধু থাকবে জি। তাহলে এখন দেখেন কোন ভ্যালুটা আসলে বড় হবে। একটিতে আমরা পাচ্ছি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এবং অপরটিতে পাচ্ছি শুধু জি। তো এখন যদি জি থেকে আমরা ওমেগা স্কোয়ার আর বিয়োগ করি, অবশ্যই জি এর ভ্যালুটা হ্রাস পাবে। তো এজন্য আমরা বলতে পারি যে এটাতে দ্বিতীয় অবস্থায়, অর্থাৎ যখন ঘূর্ণন বন্ধ হয়ে গেল, তখন অভিকর্ষ ত্বরণটা আমাদের যেই 45 ডিগ্রি বা যে বেসিক অভিকর্ষ ত্বরণ 9.8 সেটি থাকতেছে। অর্থাৎ বিষুবীয় রেখায় যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়, তখন অভিকর্ষ ত্বরণ জি এর মান বৃদ্ধি পাবে, এটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের কোশ্চেনটায় আমরা চলে আসি। দেখেন এম ভরের একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর, কেন্দ্র থেকে আর দূরত্বে, স্মল আর দূরত্বে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত। তো এইটা আমরা একটু আগেই একটা স্লাইডে দেখিয়েছি, চলেন আমরা সেখান থেকে দরকার হয় একটু দেখে আসি। ফাঁপা গোলকের
তাহলে কি হবে, ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে, তাই না? কারণ হচ্ছে আমাদের আর স্মল আর যেটা দেয়া আছে সেটা হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ থেকে ছোট। তো চলেন আমরা একটু আগের স্লাইড থেকে রিকল করে আসি, যেখানে আমরা বলেছি ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে আমাদের মহাকর্ষীয় বিভবটা কেমন হবে আর প্রাবল্য কেমন হবে। দেখেন, তাহলে ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর, আর প্রাবল্য হচ্ছে গিয়ে 0। তাহলে এবার আমরা চলেন অ্যান্সারে যাই, দেখি কি পাওয়া যাচ্ছে। তাহলে কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা হয়ে যাবে মাইনাস জিএম বাই আর। তাহলে এটার অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, তাহলে এভাবে আপনাদের থিওরিগুলোও কিছুটা পড়তে হবে, তাহলে এইরকম করে আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারবো আশা করছি। তো শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা প্রবলেমে আসছি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতা ও একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাতটা কেমন হবে। তো এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে, এখানে এই যে r/2 দেয়া আছে, এই r/2 হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে এইচ। তো আমরা এইচ ইকুয়াল টু লিখতে পারি r/2। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু প্রথমে উচ্চতার কথা বলা আছে, সেহেতু জি আপ প্রথমে দিবেন এবং ডিভাইডেড বাই জি ডাউন ইকুয়াল, এবার আমরা যে উচ্চতার গভীরতার সূত্র দুটো জানি সে দুটো লিখে দিবেন। সেই দুটো হচ্ছে জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এবং জি ডাউনের সূত্র হচ্ছে জি ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তো এই দুটোতে আপনারা এইচ ইকুয়াল টু r/2 বসাবেন। তো বসালে একটুখানি ক্যালকুলেশন শুরু করলেই শেষ পর্যন্ত আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন 8 ডিভাইডেড বাই 9, অর্থাৎ আমাদের ত্বরণের অনুপাতটা হয়ে যাবে 8:9। ঠিক আছে, ওকে, আমরা নেক্সটে চলে যাই। এবার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের M1 বিন্দুতে M1 ভর এবং M2 দুটো ভর দেওয়া আছে। M1 5 কেজি, M2 10 কেজি, এবং M1 হচ্ছে এ বিন্দুতে এবং M2 হচ্ছে গিয়ে ডি বিন্দুতে। তো আমাদের প্রথম কোশ্চেনটা দেখেন, আমাদের আরেকটু করে বলা আছে AB সমান BC সমান CD এবং তিনটা সমানই হচ্ছে 1 মিটার। তো প্রথম কোশ্চেনটাতে বলতেছে বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান কত। তো বি বিন্দুতে আমরা যদি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের কথা চিন্তা করি, দুই দিকে দুইটা ভর আছে, তাহলে একবার এ বিন্দুর ভরের জন্য, মানে M1 ভরের জন্য বি বিন্দুতে প্রাবল্য, আর একবার M2 ভরের জন্য বি বিন্দুতে প্রাবল্য বের করে তারপর তাদেরকে আমাদের ভেক্টর যোগ করতে হবে বা ভেক্টর করতে হবে। তো ভেক্টর যোগ করার পর যদি তাদের দিক একই থাকে তাহলে যোগ হবে, বিপরীত হলে বিয়োগ হবে, অথবা পূর্ণে থাকলে আমরা সামান্তরিক সূত্র দিয়ে আসলে ওই বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের লব্ধিটা বের করে নিতে পারবো। তো আমি যা সূত্র দুটো লিখে দিচ্ছি, তাহলে এ বিন্দুর বেলায় আমাদের, আমরা যদি প্রাবল্যের সূত্রটা লিখি তাহলে সেটাকে আমি লিখতে পারি ই এ ইকুয়াল হয়ে যাবে আমাদের জিএম, দ্যাট ইজ GM1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর হচ্ছে আমাদের কত, আচ্ছা আমি আপাতত আর লিখলাম, দ্যাট ইজ আমি চাইলে এবি স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। আবার পরে আরেকটা আছে আমাদের বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে হয়ে যাবে ইবি ইকুয়াল GM2 ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে বিডি স্কোয়ার, এটা হয়ে যাবে
বিডি স্কয়ার। এবার আপনারা যদি M1 এর ভ্যালু 5, M2 এর ভ্যালু 10, একইভাবে AB এর মান 1 এবং BD এর মান আমাদের হয়ে যাবে 2, BD 2। ওকে, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তারপরে EA এবং EB এর মান পাওয়া যাবে। এখন কথা হচ্ছে বি এর দিক কোন দিকে? আর সরি, আমার একটা ছোট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এই ডি বিন্দুর এটাকে বি বলতেছি, এটাকে আমরা বি না বলে ডি দিয়েই প্রকাশ করার চেষ্টা করি, সেটাই মনে হচ্ছে ভালো হবে। এটাকে আমরা ইডি লিখে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ডি বিন্দুতে, সরি, ডি বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য, ঠিক আছে। আর এ হচ্ছে এ বিন্দুর বা এ বিন্দুর ভরের জন্য বি বিন্দুতে প্রাবল্য। আচ্ছা, তাহলে এই দুইটার দিক আমরা বলতে পারি সোজা বিপরীত দিকে, কারণ আমাদের বি বিন্দুতে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হয় সে বিন্দুতে আমরা ধরে নিই যে 1 বা +1 কেজি ভর আসলে আছে, এটা আমরা চিন্তা করতে পারি। তাহলে এই 5 1 কে বিকর্ষণ করবে, আবার একইভাবে 10 1 কে বিকর্ষণ করবে, এবং উভয়ের বিকর্ষণের দিক আসলে বিপরীত দিকে। এখন যেহেতু উভয় বিপরীত দিকে বিকর্ষণ করে, সেহেতু তাদের মধ্যবর্তী কোণটা আমরা চিন্তা করতে পারি 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা আর মিনিমামের সূত্র অ্যাপ্লাই করতে পারি, সামান্তরিক সূত্রের কথা যদি বলি। অর্থাৎ সহজ ভাষায় বললে আসলে আমরা আমাদের বি বিন্দুতে প্রাবল্যটাকে লিখে দিতে পারি ইবি ইকুয়াল আমাদের ই এ মাইনাস ই ডি। তাহলে এখানে আমরা যদি ভ্যালু দুটো বসায় দেই ইএ এবং ইডি এর, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো সেই অ্যান্সারটা হবে 5/2g। আমি জাস্ট অ্যান্সারটা বলে দিলাম, আপনারা রিচেক করে দেখবেন। অ্যান্সারটা হবে 5/2g। ওকে, আচ্ছা, একইভাবে আমরা যদি পরের কোশ্চেনটাই যাই, সেটা বি ও সি বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাতটা কেমন হবে। তাহলে আমাদের উভয় বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাত বের করা দরকার। তাহলে বি বিন্দুর জন্য আমরা আগে মহাকর্ষীয় বিভবের সূত্রটা যদি লিখি, সেই সূত্রটা হবে ভি ইকুয়াল মাইনাস জিএম বাই আর। ওকে, এখন আমাদের দুই অবস্থার জন্য বা দুইটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে মহাকর্ষীয় বিভব বের করতে হবে। তো এখন আমরা যদি প্রথমে বি বিন্দুর কথা বলি, তাহলে সেটা কেমন হবে দেখি। তাহলে ভিবি এটা হয়ে যাবে মাইনাস জি, আমি কমন নিয়ে লিখলাম, যেহেতু আমার এখানে দুটো ভর আছে, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে 10 কেজি, সেহেতু আমি আমার সূত্রটা এভাবে লিখতে হবে, জি M1 বাই R1 এটা হয়ে যাবে এভাবে, জি M1 ডিভাইডেড বাই R1 প্লাস M2 ডিভাইডেড বাই R2। ওকে, তাহলে এখানে আপনারা M1 R1 M2 R2 এর ভ্যালু বসিয়ে দিবেন। তাহলে M1 হবে 5 কেজি, M2 10 কেজি, R1 হবে 1 এবং R2 হবে 2। একইভাবে সি বিন্দুর জন্য বের করবেন, একই রকম ভাবে ভি সি বের করবেন।
তো দুটো বের করে তারপরে এই দুটোর তুলনা করে আমরা অ্যান্সার বের করব। তো এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, আপনারা এটা ম্যাথটা করার চেষ্টা করবেন। 4/5 এটার অ্যান্সারটা আসবে। আমি জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি যে কিভাবে করলে বা কিভাবে আগালে অ্যান্সার পর্যন্ত আপনি যেতে পারবেন। ভ্যালুগুলো আপনারা কষ্ট করে একটু বসিয়ে নেবেন। M1 M2 R1 R2 ভ্যালু বসালেই এটার অ্যান্সারটা চলে আসবে। ওকে, এরপর আরেকটা বেশ মজার প্রবলেম, সেটা হচ্ছে একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের খুব কাছ দিয়ে ঘুরছে। এটিকে অসীমে পাঠাতে হলে এর গতি কত শতাংশ বৃদ্ধি করতে হবে? ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে উপগ্রহের বেগ আসলে দরকার। তো উপগ্রহের বেগ ভি ইকুয়াল √অফ gm/r², gm ডিভাইডেড বাই r প্লাস এইচ, সরি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের খুব কাছ দিয়ে ঘুরে তাহলে আমরা এইচ কে ধরতে পারি 0, তখন আমরা এটাকে লিখে দিতে পারি √gm ডিভাইডেড বাই আর। এইচটাকে আমরা প্রায় 0 ধরতে পারি, ঠিক আছে, যেহেতু খুব কাছ দিয়ে ঘুরতেছে। ওকে, আর আমাদের আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে অসীমে পাঠাতে হলে গতি কেমন। তো আমরা জানি যে অসীমে পাঠাতে হলে আমাদের দরকার মুক্তিবেগ। ঠিক আছে, তাহলে মুক্তিবেগের সূত্রটা আমরা যদি লিখি তাহলে সেটা থেকে পাওয়া যাবে √2gm ডিভাইডেড বাই আর, এটা। ওকে, তাহলে এই দুটো সূত্রকে আমরা যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায় দেখেন, তাহলে আমরা পাবো VE ডিভাইডেড বাই V ইকুয়াল √2, অর্থাৎ আমরা সহজে বলতে পারি 1.414, অর্থাৎ মুক্তিবেগ হবে ওই উপগ্রহের বেগের 1.414 গুণ। তাহলে আমরা যদি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার চেষ্টা করি তাহলে সেটা হয়ে যাবে 141.4 গুণ বৃদ্ধি পাবে। আর যদি কত শতাংশ বৃদ্ধি পাবে এটা বলি তাহলে আগের থেকে আমাদের আমরা ওই জাস্ট -1 করে এটা বের করে দিতে পারি, যেটা আমরা এমনি বুঝতে পারতেছি। অ্যান্সারটা হয়ে যাবে 41.4%, বা তো আমাদের অ্যান্সারটা হবে 41.4%। ঠিক আছে, তো এভাবে করে আপনারা এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবেন। ওকে, আমরা নেক্সটে চলে যাই। তো এবার আমরা চলে আসছি নতুন আরেকটি অধ্যায়ে, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। তো এখানে আমরা প্রথমে শিখব স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য বল প্রয়োগে তার গঠনের পরিবর্তনে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে তা পূর্বের গঠন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে, স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সাধারণ একটি ধর্ম। সব পদার্থেরই কম বেশি এ ধর্ম দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে, তো পীড়ন হচ্ছে অনেকটা, আমরা চাপ আর পীড়ন মোটামুটি একই জিনিস বলতে পারি। চাপ এবং তো আমরা পীড়নের সংজ্ঞা যদি বলার চেষ্টা করি, কোনো বস্তু যদি বিকৃত হয় তাহলে একক ক্ষেত্রে উৎপন্ন প্রত্যয়নী বল বা প্রতিরোধ বলকে আমরা পীড়ন বলবো। ঠিক আছে, কোনো বস্তুর যদি বিকার হয় আমরা বিকৃতি বা বিকার বলতে পারি। এক্ষেত্রে উৎপন্ন প্রত্যয়নী বল বা প্রতিরোধ বলকে আমরা পীড়ন বলি। ঠিক আছে, প্রত্যয়নী বল একক ক্ষেত্রফলে প্রত্যয়নী বলকে পীড়ন দ্বারা আমরা প্রকাশ করব, পীড়ন বলবো, সরি। আচ্ছা, এরপর চলে আসি বিকৃতি। বিকৃতি হবে একক মাত্রায় যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো বিকৃতি।
আচ্ছা, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় সেটাকে আমরা বিকৃতি বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসছি দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে সেটার দৈর্ঘ্যে পরিবর্তন হয়, তখন সেটার দৈর্ঘ্য বিকৃতি পাওয়া যায় এবং দৈর্ঘ্য পীড়ন পাওয়া যায়। ওকে, কিভাবে আয়তন পীড়ন বিকৃতি আপনারা একটু করবেন, ব্যাবর্তন বিকৃতি, ব্যাবর্তন পীড়ন। তো ব্যাবর্তন বিকৃতি হচ্ছে গিয়ে থিটা। ওকে, আর ব্যাবর্তন পীড়ন, পীড়ন সবগুলোতেই সেম, সেইটা হবে এফ ডিভাইডেড বাই এ। আচ্ছা, ওকে, হুকের সূত্র এটা আমরা মোটামুটি পারি, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, আচ্ছা, চলেন এরপর আমরা চলে আসি আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিকসে, সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, তো ইয়ং এর গুণাঙ্ককে আমরা আসলে ওয়াই দ্বারা প্রকাশ করি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞার কথা যদি বলি, আমরা বলতে পারি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা ইয়ং এর গুণাঙ্ক বলি। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো আমরা যদি এটাকে এভাবে দেখানোর চেষ্টা করি, মেইনলি ইয়ং এর গুণাঙ্ক, সেটাকে আমরা লিখতে পারবো এভাবে, y ইকুয়াল পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ওকে, তাহলে পীড়ন সমান হচ্ছে এফ বাই এ এবং বিকৃতি সমান হয়ে যাবে ডেল এল বাই এল, এবং এটাকে আমরা ভ্যালুগুলো যদি বসাই সেখান থেকে পাই ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। ওকে, এরপরে আমরা যদি নেক্সটে চলে যাই, সেটা হবে আমাদের আয়তন পীড়ন। যদি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটার আয়তনে বিকৃত হয়, তখন তার জন্য আসলে আমরা আয়তন পীড়ন, আয়তন গুণাঙ্ক বের করতে পারবো। তাহলে সেটা হয়ে যাবে বি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই এ ডেল ভি। ইনফ্যাক্ট এই তিনটা গুণাঙ্করই ভ্যালুগুলো প্রায় একই রকম, বা ক্যালকুলেশন করা মোটামুটি সহজ। একইভাবে আমরা যদি দৃঢ়তার গুণাঙ্কর কথা বলি, মডুলাস অফ রিজিডিটি, সেটাও আমরা বলতে পারি যে বস্তুর ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তার গুণাঙ্ক বলে। ঠিক আছে, ওকে, এরপরে আমরা চলে আসি পৃষ্ঠটান। কোনো তলের পৃষ্ঠে একটি ক্ষুদ্র রেখায় প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে তাকে তরলের পৃষ্ঠটান বলে। তো আমরা পৃষ্ঠটানকে এভাবে প্রকাশ করতে পারি, টি ইকুয়াল এফ ডিভাইডেড বাই এল। এল হচ্ছে আমার ওই ইসের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপরে চলে যাই পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। এটার তত্ত্বটা আপনারা একবার করে পড়ে নেবেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসতেও পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি অ্যাডহেসিভ অ্যান্ড কোহেসিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা, এখানে বিভিন্ন পদার্থের অণুর বিভিন্ন পদার্থের অণুর ভেতর পারস্পরিক আকর্ষণ বলকে আমরা আসলে আসঞ্জন বল বলি। আর যদি একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল হয় বা আকর্ষণ কাজ করে, তখন সেটাকে আমরা বলি সংশক্তি বল। ওকে, আমি আরেকবার বলছি
যদি আলাদা আলাদা পদার্থের অণুর মধ্যে আকর্ষণ হয় সেটাকে আমরা বলি আসঞ্জন বল, আর একই পদার্থের অণুর মধ্যে আকর্ষণ হলে সেটাকে আমরা বলবো সংশক্তি বল। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে আসি পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি। তো এখানে তাপমাত্রা স্থির রেখে কোনো তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো পৃষ্ঠ শক্তি। ওকে, তো পৃষ্ঠ শক্তিকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। তো ডব্লিউ সমান আসলে টি ইন্টু ডেল এ। ডেল এ দ্বারা আমরা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি বোঝাচ্ছি, আর টি দ্বারা বোঝাচ্ছি পৃষ্ঠ টান। ওকে, এখানে স্পর্শ কোণের একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি, আপনি এটা একটু দেখবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ক্যাপিলারিটি বা কৈশিকতা। ঠিক আছে, তো ক্যাপিলারিটি ডিপেন্ড করবে আসলে আপনার যেই নল আছে তার ব্যাসের উপর, বা কত উচ্চতায় পানিটা উঠবে সেটা ডিপেন্ড করবে তার কত উচ্চতায় পানি উঠে আসবে সেটি ডিপেন্ড করবে নলটি কত বেশি, নলের ব্যাসার্ধ কত বেশি বা কত কম তার উপর। অর্থাৎ আমরা এখানে চাইলে এটা লিখে নিতে পারি, সেটা এইচ প্রপোর্শনাল 1/r। অর্থাৎ পানি বা অন্যান্য তরল উঠে আসার বা নেমে যাওয়ার উচ্চতা সেটি নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাত। আচ্ছা, আর এই ক্যাপিলারিটির জন্য আমরা এই পৃষ্ঠটানের এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এই সূত্রটা আমাদের খুব বেশি আসে। আচ্ছা, তো আপনারা এই সূত্রটা পড়বেন, এই সূত্র দিয়ে প্রচুর এমসিকিউ আসে। আচ্ছা, ঠিক আছে, এখানে থিটা গিয়ে আমাদের স্পর্শ কোণ, এইচ কত উচ্চতায় তরল উঠতেছে, আর নলের ব্যাসার্ধ, রো গিয়ে নলের ঘনত্ব, সরি নলের যে তরল আছে তরলের ঘনত্ব। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট যাই। আচ্ছা, এরপরে আছে সান্দ্রতা। তো সান্দ্রতা কোনো তরল বা গ্যাস প্রবাহিত হওয়ার সময় তার অভ্যন্তরীণ স্তরগুলোর মধ্যে একে অপরের সাপেক্ষে স্তরগুলো একটি আরেকটিকে যেই প্রতিরোধ করার চেষ্টা করে, গতিকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা বলি সান্দ্রতা। তো সান্দ্রতা অনেকটা কঠিন পদার্থের বা এমনি ঘর্ষণের মতো। তো আমরা তরলের ঘর্ষণকে সান্দ্রতা বলতে পারি, বা একতল থেকে আরেক তলের যেই গতিকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে এই সান্দ্রতা। ওকে, তো এরপর আমরা চলে আসি নিউটনের সান্দ্রতা সূত্র। তো নিউটন সাহেব দেখানোর চেষ্টা করেছে যে বেগের নতি এবং স্তরের ক্ষেত্রফল এই দুটোর উপর আসলে সান্দ্র বল নির্ভর করে। ঠিক আছে, তো তারপর উনি এই পুরোটাকে কম্বাইন করে যেখান থেকে লিখতে পারতেছি F = ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। এই ডিভি ডিভাইডেড বাই ডিএক্স বেগের নতি, এ ক্ষেত্রফল, এবং ইটা সান্দ্রতার গুণাঙ্ক। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে আপনাদের এমসিকিউতে প্রবলেম আসতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের সরল রৈখিক বা স্তরিত প্রবাহ, আরেকটা অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। তো এ দুটাই আমরা যেই পার্থক্যটা আছে সেটা একটিতে আপনার তরল প্রত্যেকটি স্তরে সমান্তরালভাবে চলবে, তরলের প্রতিটি স্তর সমান্তরালভাবে চলবে, আর আরেকটিতে প্রবাহটা অনিয়মিত ঘূর্ণি তৈরি করতে পারে। ঠিক আছে, তো সাধারণত
আপনার সরলরৈখিক প্রবাহের গতি থাকে কম এবং কম ঘনত্বের তরলে এটা দেখা যায়, আর উল্টা দিকে গতি যদি বেশি থাকে এবং আপনার ঘনত্ব যদি বেশি থাকে তখন অধিকাংশ সময় আমরা অশান্ত প্রবাহ আসলে দেখতে পাই। ঠিক আছে, এখানে একটু চিত্র দেওয়া হয়েছে, পয়সুলের ফর্মুলা, এটা আপনারা একবার দেখে নেবেন, এটা অত। আচ্ছা, এই যে আরেকটা বেশ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বার্নৌলিস থিওরাম। তো যখন কোনো অসান্দ্র তরল একটি সরল প্রবাহে প্রবাহিত হয় তখন তরলের একক আয়তনের ভরের চাপ শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল ধ্রুব থাকে। অর্থাৎ এখানে আমরা তিনটা কম্পোনেন্ট পাচ্ছি, তিনটা জিনিস মিলে ধ্রুব থাকবে। এক হচ্ছে একক আয়তনের ভরের চাপ শক্তি, দুই হচ্ছে গতিশক্তি এবং তিন হচ্ছে স্থিতিশক্তি। এই তিনটা যোগফল কি হবে? আমাদের ধ্রুবক হবে। ওকে, তাহলে এই সূত্রটা আপনারা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউতে চলে আসি। দেখেন, তো প্রথমেই আমাদের কাছে আছে একটি কৈশিক নলের ব্যাসার্ধ 0.1 সেন্টিমিটার, একে 15 × 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পৃষ্ঠটান ও 10 কেজি মিটার কিউব পার মিটার কিউব ঘনত্বে তেলে ডুবালে কৈশিক নলে কত উচ্চতায় তেল উঠবে? স্পর্শকোণ দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে এটা কোন সূত্র দিয়ে আমরা আসলে বের করতে পারবো? যেহেতু ব্যাসার্ধ, পৃষ্ঠটান সব ভ্যালু দেওয়া আছে, আমরা এখানে এই প্রথমটার জন্য টি ইকুয়াল টু cos থিটা এবং উপরে হবে আর রো জি ইন্টু এইচ প্লাস আর বাই 3। তাহলে এটা বসাইলে আমাদের তো এটা বসালে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তো আপনারা আর ইকুয়াল টু বসাবেন, ওই যে ব্যাসার্ধ 0.1 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করে বসাবেন 0.1/100। তারপর রো এর মান দেওয়া আছে 1000, জি 9.8, এইচ এর মান একবার বলেছি। তারপর আমাদের আছে হচ্ছে স্পর্শকোণ 20 ডিগ্রি, তাহলে স্পর্শকোণ 20 ডিগ্রি বসাবেন এবং পৃষ্ঠটান বসাবেন, তাহলে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। নলটি কৈশিক নলে কত উচ্চতায় তেল উঠবো সেই ভ্যালুটি আমরা এই সূত্র দিয়ে বের করে দেব। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের এমসিকিউতে। বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম বেগ লেখচিত্রের প্রকৃতি কোনটি? বা এখানে কোন চিত্রটা আসলে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? তো আমরা জানি যে বৃষ্টির ফোঁটা যখন বাতাসের মধ্যে দিয়ে পড়বে তখন সেটি একসময় অন্তবেগ লাভ করবে। তো যেহেতু সে অন্তবেগ লাভ করবে, এক সময় দূরত্ব বৃদ্ধি পেতে থাকলেও বেগ একটা সময় তার ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এখন এখান থেকে দেখা যাচ্ছে তাহলে ধ্রুবক কনস্ট্যান্ট, এই অ্যান্সারটা রাইট, এখানে ঘ নাম্বার হবে উত্তর। ওকে, এর পরের এমসিকিউতে আসি। যদি পি এবং বি যথাক্রমে পীড়ন ও বিকৃতির মান হয় তবে এদের মধ্যে সম্পর্ক কোনটি? আমরা জানি পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেহেতু আমরা বলে দিব পি প্রপোর্শনাল বি। আচ্ছা, এরপর আরেকটি এমসিকিউ আছে, সেটি হচ্ছে বিশুদ্ধ পারদের স্পর্শকোণ কত? তো বিশুদ্ধ পারদের স্পর্শকোণ হচ্ছে 139 ডিগ্রি। ওকে,
আচ্ছা, এরপরের প্রবলেমটায় আমরা যাই। সেটি হচ্ছে সমান দৈর্ঘ্যের তিনটি তার এ বি সি তে পীড়নের মান সমান, দৈর্ঘ্য বৃদ্ধি এল এ গ্রেটার দেন এল বি গ্রেটার দেন এল সি, অর্থাৎ এল এ তে দৈর্ঘ্য বৃদ্ধি সব থেকে বেশি হয়েছে। ঠিক আছে, তো আমরা জানি যার দৈর্ঘ্য বৃদ্ধি সব থেকে বেশি তার ইয়ং এর গুণাঙ্ক হবে সব থেকে কম, আর যার দৈর্ঘ্য বৃদ্ধি সব থেকে কম তার ইয়ং এর গুণাঙ্ক হবে সব থেকে বেশি। তাহলে সেই হিসেবে আমরা দেখি যেহেতু এল এ সব থেকে বড়, তাহলে আমাদের ওয়াই এ হবে সব থেকে ছোট। আসেন দেখি তাহলে কোনটাতে ওয়াই এ সব থেকে ছোট এবং ওয়াই সি সব থেকে বড়। তো এখানে দেখা যাচ্ছে অ্যান্সার হবে বি নাম্বার। বি নাম্বার হবে আমাদের এমসিকিউ এর উত্তর। ওকে, নেক্সটে চলে আসি। নেক্সট প্রবলেমে আমাদের আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত। তো চলেন এটা আমরা হচ্ছে আমাদের সেই সারফেস টেনশনের কৃত কাজের সূত্র ডব্লিউ ইকুয়াল, যেহেতু বুদবুদ সেহেতু 2 আসবে, 2 ডেল এ ইন্টু টি, ডেল এ ইন্টু টি। তো এই প্রবলেমটাতে মনে হচ্ছে পৃষ্ঠ টান দেয়া নেই, তো টান দেয়া থাকলে এটা আসলে বের করা যাবে। আর ডেল এ সমান হয়ে যাবে 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 4 পাই আর স্কয়ার টি। ওকে, তো টি এর ভ্যালুটা দেয়া থাকলে এই এমসিকিউটা করা যাবে। এখন এটাতে মনে হয় একটু ভুল আছে, মানে কম ভ্যালু দেয়া আছে। ওকে, নেক্সট প্রবলেমে আমরা যাই। একটি নির্দিষ্ট স্থানে কৈশিক নলে উত্থিত পানির উচ্চতা এইচ, কৈশিক নলের ব্যাসার্ধ আর, এর মধ্যে নিচের কোন লেখচিত্রটি সঠিক। তো এইটা আমি ওই কৌশিকতা পড়ানোর সময়ই বলেছি যে আমাদের এইচ এবং আর একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু এইচ প্রপোর্শনাল 1 ডিভাইডেড বাই আর, সেহেতু কোন চিত্রটি রাইট আপনারা বলুন। এখানে অ্যান্সার হবে খ নাম্বার, এইচ ভার্সেস যেহেতু 1/t এর গ্রাফ সেহেতু এটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আচ্ছা, এর পরের এমসিকিউটায় যদি আমরা আসি, দেখেন স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ এল বনাম ভর এর সঠিক লেখচিত্র কোনটি। তাহলে দেখেন এখানে আমাদের এখানেও একইভাবে আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে যেহেতু যত বেশি ভর দিব দৈর্ঘ্য প্রসারণ তত বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ এবং ভর একজন আরেকজনের সমানুপাতিক, এল প্রপোর্শনাল হয়ে যাবে এম। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের উত্তর হবে ঘ। ঠিক আছে, ওকে, আমরা নেক্সটে চলে গেলাম। আচ্ছা, তো মোটামুটি ওই টপিক্সটি শেষ। এরপরে আমরা চলে আসছি নতুন আরেকটি টপিক্সে, সেটি হচ্ছে আমাদের ওয়েভস অ্যান্ড অসিলেশন। তো ওয়েভ অ্যান্ড অসিলেশনে প্রথমেই আমরা দেখি, চলেন আমাদের কি কি আছে। প্রথমেই আমাদের এখানে আছে সরল সঙ্গীত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন, পর্যায়কাল, ফ্রিকোয়েন্সি, জাস্ট টপিকগুলোর নাম দেয়া আছে। আসেন আমি সিম্পল হারমোনিক মোশনের সূত্রগুলো একটু করে দেখানোর চেষ্টা করি। আমি এখানে মোটামুটি বেশ কিছু সূত্রকে একত্র করে দিয়েছি আপনাদের জন্য। এখানে আছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এরপরে আছে কৌণিক, এরপরে আছে ত্বরণ এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তারপরে আমাদের সরণ এক্স ইকুয়াল টু এক্স নট বা এ, আমরা নর্মালি এ দিয়ে শিখি, এক্স নট দিয়ে দেওয়া আছে একই জিনিস, সাইন ওমেগা টি, অর চাইলে আমরা কজ ওমেগা টি দিয়েও শিখতে পারি। তাহলে সেটির সাপেক্ষে বেগটা কেমন হবে, ভি ইকুয়াল টু ওমেগা,
রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আমরা ওভাবে লিখতে পারি। এরপর সেখান থেকে আমরা চাইলে গতিশক্তি কত হবে, বিভব শক্তি কত, সেইগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি কিছুটা। এছাড়া আমাদের সরল দোলকের বেলায় টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এবং স্প্রিং এর বেলায় সেটা হয়ে যাবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। ওকে, আমরা এরপরে চলে আসি, এখানে বিস্তারের কথা বলা আছে, আর সরল ছন্দিত স্পন্দনের শক্তির কথা বলা আছে। তো আমি যদি শক্তির সূত্রগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে হবে এরকম যে আমাদের ইপি সমান হাফ কে এক্স স্কয়ার, বা আমরা লিখতে পারি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এভাবে করে আমরা চাইলে লিখতে পারি। আর উল্টো দিকে আমরা যদি গতিশক্তির কথা বলি, তাহলে গতিশক্তিকে লিখতে পারি ই কে গতিশক্তি ই কে সমান হয়ে যাবে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, और আমরা চাইলে এখানে যদি লিখি তাহলে লিখতে পারবো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি, কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, আর উপরেরটাতে আমার ছোট একটি ভুল হয়েছে, সেটি হবে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। এটা হয়ে যাবে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর নিচেরটা হবে কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা যদি দুটোকে যোগ করি তাহলে পেয়ে যাব হাফ কে এ স্কয়ার বা হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। ঠিক আছে, মোট শক্তিটা হয়ে যাবে এই দুটোর যোগফল। ওকে, নেক্সট আমরা চলে যাই। এখানে একটা সরল দোলক দিয়েছে, তো আমি চাইলে সরল দোলকের বিভিন্ন পয়েন্টে কোথায় বেগ সব থেকে বেশি, কোথায় ত্বরণ বেশি, সেটা যদি একটু দেখা দিই। আমরা যদি এখান থেকে বস্তুটাকে ছাড়ি বা সরল দোলকের ববটাকে ছাড়ি, তাহলে এই বিন্দুতে আমাদের ভি হবে 0 বা ভি মিনিমাম, আর এই এক্স পয়েন্টে আমরা পাবো হচ্ছে ভি এর সর্বোচ্চ মান, সেটা হয়ে যাবে ভি ম্যাক্স। ঠিক আছে, এবং আমরা যদি ভ্যালু বসানোর চেষ্টা করি তাহলে সেই ভি ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা স্কয়ার ওমেগা এ, এটা হবে ওমেগা এ। আর সরণের কথা যদি বলি তাহলে এ বিন্দুতে সরণ 0, এক্স বিন্দুতে এক্স ইকুয়াল 0, এবং জেড বিন্দুতে এক্স ইকুয়াল টু হবে সর্বোচ্চ, এবং সরণের সর্বোচ্চ মানকে আমরা বলি হচ্ছে বিস্তার এ।
ওকে, আর একইভাবে আমাদের এক্স বিন্দুতে আমাদের এ হয়ে যাবে 0, আর জেড বিন্দুতে আমাদের এ হবে সর্বোচ্চ এবং সেই ভ্যালুটা হবে মাইনাস ওমেগা স্কয়ার এ। ওকে, এখন আমরা চলে আসছি নতুন আরেকটা অংশে, সেটা হচ্ছে ওয়েভ বা তরঙ্গ। তো তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো স্থিতিস্থাপক জড়মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। ঠিক আছে? তো তরঙ্গ দুই প্রকার, এক হচ্ছে আর তরঙ্গ আর এক হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, আপনারা স্থির এবং চল তরঙ্গ একটু পড়ে নেবেন। এরপর আমরা চলে আসি বিট। বিট হচ্ছে আপনার খুব কাছাকাছি কম্পাঙ্কের একাধিক তরঙ্গ যদি একসাথে কাজ করে, তখন তারা মিলে অনেক সময় শব্দের তীব্রতা বৃদ্ধি করে, আবার কোথাও কোথাও শব্দের তীব্রতা হ্রাস করে। তো শব্দের তীব্রতার এই ওঠানামাকেই আমরা আসলে বিট বলে থাকি। তো বিট f1 minus f2 or f2 minus f1 ইকুয়াল আমরা চাইলে লিখতে পারি n। এটাকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডপলার ইফেক্ট বা ডপলার ক্রিয়া। তো ডপলার ক্রিয়া হচ্ছে যখন উৎস অথবা আপনার যিনি হচ্ছে দর্শক বা হচ্ছে পর্যবেক্ষক, এদের মধ্যে কেউ একজন বা উভয়ই যদি চলমান থাকে, তাহলে শব্দের কম্পাঙ্কের যে পরিবর্তন হয় সেটি ডপলার ইফেক্টের মাধ্যমে নির্ণয় করা সম্ভব হয়। তো উৎসের কাছাকাছি আসলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়, আর উৎস থেকে যদি দূরে সরে যায় তাহলে তীক্ষ্ণতা হ্রাস পায়। অর্থাৎ কম্পাঙ্ক বৃদ্ধি পায় আর দূরে সরে গেলে কম্পাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে? আপনারা ডপলার ইফেক্ট দিয়ে ম্যাথ করার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটি টপিক। আচ্ছা, আমরা এরপরে মোটামুটি চলে আসছি এমসিকিউতে। তো প্রথমেই আমাদের কাছে আছে সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ। সমীকরণটা দেয়া আছে, এরপর আমাদের বলতেছে যে বস্তুটির সর্বোচ্চ দ্রুতি কত। তো এই ধরনের সমীকরণ দেয়া থাকলে আমরা তরঙ্গের যে আদর্শ সমীকরণ আছে সেটা লিখতে পারি। আমি এটা লেখার চেষ্টা করলাম, y equal to a sin ওমেগা টি প্লাস ডেল্টা। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, আমরা মাইনাস ডেল্টা নিলেই হবে। ঠিক আছে? তাহলে আমরা নিব a sin ওমেগা টি মাইনাস ডেল্টা। ঠিক আছে? ওকে, এবার এই সমীকরণের সাথে আমাদের যে সমীকরণটা দেয়া আছে তার যদি আমরা তুলনা করি, তাহলে আমরা ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। আমাদের যেহেতু সর্বোচ্চ দ্রুতি দিয়েছে, আমরা দ্রুতি v বা বেগ v max যদি বের করার চেষ্টা করি, তাহলে v max ইকুয়াল হয়ে যাবে আমাদের ওমেগা a। ওকে, তার মানে আমাদের এই ভ্যালুগুলো দরকার। তাহলে দেখি আমাদের এই সমীকরণে এই ভ্যালুগুলো কোথায় আছে। আমরা এই দুটো সমীকরণে তুলনা করে পাই a হচ্ছে গিয়ে আমাদের 10, আবার ওমেগা হচ্ছে গিয়ে 12। ওমেগা হচ্ছে 12, তো সেখান থেকে আমরা বলে দিতে পারি 12 ইন্টু 10। তো সেটা থেকে আমরা অ্যান্সার বের করে বলে দিতে পারি
Vmax equal to 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের বস্তুটির সর্বোচ্চ দ্রুতি হবে 120 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট প্রবলেমটা যদি আমরা আসি, দেখেন সেখানে আমাদের কি বলতেছে, একটি তারের ভেতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি vs দেয়া আছে। তারের একটি কণা সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত হবে? তাহলে আমরা ওই কণার দ্রুতির যদি সূত্র লিখি, v ইকুয়াল আমরা জানি ওমেগা রুট ওভার অফ a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা থেকে আমাদের এক্স ইকুয়াল টু বলতেছে কি সর্বোচ্চ সরণের অর্ধেক, অর্থাৎ এক্স ইকুয়াল হয়ে যাবে a ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস a বাই 2 হোল স্কয়ার। ওকে, এবার তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন কি পাওয়া যাবে, a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। তো আমরা যদি লসাগু করি তাহলে শেষ পর্যন্ত পেয়ে যাব ওমেগা a রুট 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা জানি সর্বোচ্চ দ্রুতি বা সর্বোচ্চ বেগ, ওই এখানে যেটা vs বলেছে সেটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা a। ঠিক আছে, তাহলে এই ওমেগা এটা যদি আমরা বসানোর চেষ্টা করি তাহলে সেটা কত হয়ে যাবে, ওমেগা a মানে vs অর্থাৎ রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 vs। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব খ নাম্বার রুট 3 ডিভাইডেড বাই 2s। আচ্ছা, এর পরের প্রবলেমটা আমরা চলে আসি, দেখেন পরেরটা কি বলতেছে, একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল স্পন্দিত স্পন্দন সম্পন্ন করছে। সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে? ওকে, আসেন দেখি তাহলে আমাদের কি বলেছে, গতিশক্তি আর বিভব শক্তি সমান। তাই আমরা লিখে দেই আমাদের ইপি ইকুয়াল ই কে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল হাফ কে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু যদি আমাদের বের করতে হবে, ঠিক আছে, তাহলে কোথায় বা কত দূরত্বে বস্তুটির গতি শক্তি স্থিতি শক্তির সমান। আমরা কাটাকুটি যদি করি হাফ কে কাটা যায়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2x স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের a স্কয়ার। সেখান থেকে আমরা এর ভ্যালুটা চাইলে যদি বসায় দেই লিখতে পারবো x ইকুয়াল a ডিভাইডেড বাই রুট ওভার 2 ইকুয়াল 4 ডিভাইডেড বাই রুট 2। তো 4 ডিভাইডেড বাই রুট 2 মানে 2 রুট 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 রুট 2। ওকে, নেক্সট আমরা নেক্সটে চলে যাই। ওকে, এর
এরপরের প্রবলেমটা দেখেন, আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটি সরল দোলকের দোলনকাল যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে এর কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। তাহলে আমাদের দোলনকাল আর কার্যকরী দৈর্ঘ্য এই দুইজনের সম্পর্কটা আসলে হবে। তাহলে আমরা যদি লিখি T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল হয়ে যাবে রুট ওভার অফ L1 ডিভাইডেড বাই L2। এবার আমাদের T2 সমান আমরা লিখতে পারি 1.5 T1, ঠিক আছে। তাহলে আমরা সেখান থেকে যদি লিখি T1 ডিভাইডেড বাই 1.5 T1 equal root over of L1 divided by L2। ওকে, এবার আপনারা তাহলে T1 কাটা দিবেন। তাহলে এখান থেকে L2 ইকুয়াল টু আপনারা বের করে ফেলবেন। তাহলে এখান থেকে লেখা যাবে L2 ইকুয়াল 2.25 L1। অর্থাৎ যদি বৃদ্ধির কথা বলে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে সেটা হয়ে যাবে 2.25 মাইনাস 1 গুণ, অর্থাৎ যেটা হয়ে যাবে 1.25 গুণ। তাহলে বৃদ্ধি করতে হবে 1.25 গুণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। এর পরের প্রবলেমটা যাই আমরা। দেখেন একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করে পরিবর্তিত হয়। কি কি পরিবর্তন হয় শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে? তো আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন যে শব্দ যখন বা কোনো তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন সেটির কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে আমরা যদি এই সূত্রটার কথা বলি v ইকুয়াল টু f ল্যামডা, তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি যে আমাদের f যদি ধ্রুবক থাকে তাহলে v প্রপোর্শনাল ল্যামডা, অর্থাৎ আমাদের যদি v পরিবর্তন না হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তখন বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো ভ্যালুই কি হবে? পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করে দেখাতে পারবো। তাহলে বলে দিব কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ এই দুটো কি হবে? পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এর পরের প্রবলেমটা যদি আমরা যাই তাহলে সেটা থেকে বলতে পারবো যে একটি গ্রহের ভর ও ব্যাস পৃথিবীর তুলনায় দ্বিগুণ। এই গ্রহে একটি সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করো যদি সেটি পৃথিবীতে একটি সেকেন্ডের সরল দোলক হয়, মানে একটি সেকেন্ড দোলক হয়। ওকে, তাহলে এটাও প্রায় প্রথমটার মতো, সেটাতে আমরা দিব T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল রুট ওভার অফ G2 ডিভাইডেড বাই G1, ঠিক আছে। ওকে, এবার G2 G1 এর মান বের করে এনে এখানে বসায় দিলে আমাদের সরল দোলকের মানটা পেয়ে যাবে। আমি এখানে একটুখানি আর একটা লাইন দেখাই দিই, সেটা হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার অফ এরকম হবে GM1 ডিভাইডেড বাই GM2 ডিভাইডেড বাই R2 স্কয়ার, আর নিচে হবে GM1 ডিভাইডেড বাই R1 স্কয়ার। এবার আপনারা M1 M2 R1 R2 এর যে সম্পর্ক আছে দ্বিগুণ আমাদের, সেই ভ্যালুগুলো বসাইলে এখানে অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আপনারা ক্যালকুলেশনটা নিজেরা করার চেষ্টা করবেন, আমি শুধু উত্তরটি বলে দিচ্ছি। এটার উত্তর হবে 2√2। আপনারা করে ক্রস চেক করে দেখবেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি বিটের একটা প্রবলেমে। দেখেন এ ও বি
দুটি সুরশলাকাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করে। এ কে সামান্য ঘষলে বিট সংখ্যা 4টি হয়। বি এর কম্পাঙ্ক 560 হার্জ হলে এ এর আদি কম্পাঙ্ক কত? তো আমরা এই টাইপের প্রবলেম করার জন্য যেটা করি সেটা হচ্ছে এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু এন, এবং আরেকটা লিখতে পারি এফ বি মাইনাস এফ এ ইকুয়াল এন। ঠিক আছে, এই দুইটা সূত্রে কোন একটা এই শর্তগুলোকে মানবে, এবং যেই শর্তটা যেই সূত্রটা মানবে আমরা সেটা দিয়ে ম্যাথটা সলভ করব। ঠিক আছে, দেখেন তাহলে এখানে কি বলতেছে যে প্রতি সেকেন্ডে 6টি বিট দেয় সামান্য বসলে, একে সামান্য বসলে তাহলে কোন একটা সুরশলাকাকে সামান্য ঘষা হলে সেটির ভর কিছুটা কমে যায়, আর ভর যদি কমে যায় তাহলে তার কম্পাঙ্ক বৃদ্ধি পায়। তো দেখেন কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে আর এদিকে বিট সংখ্যা কি হচ্ছে, কমে গেছে। বিট আগে 6টি ছিল, এবার বিট হয়ে গেছে 4টি। তাহলে এফ এর মান বৃদ্ধি পাইছে আর বিট সংখ্যা হ্রাস পাইছে, এটা কোনটায় আসলে বসানো যায়? আমরা এখানে যদি চিন্তা করি তাহলে এফ এ যদি বৃদ্ধি পায় তাহলে এন এর মানটা কি হবে? হ্রাস পাবে, কারণ বেশি পরিমাণ বিয়োগ হবে। ঠিক আছে, আবার এই দিকে যদি বসানোর চেষ্টা করি এফ এ যদি বাড়ে তাহলে এন এর মান কমার কথা না, এন এর মান কি হবে? বেড়ে যাবে, অর্থাৎ আমাদের এই সূত্রটা বসানো যাবে না। ঠিক আছে, আমরা এই সূত্রটা বসিয়ে উত্তর বের করব। তাহলে এখান থেকে আমাদের এফ এ বের করতে হবে। চলেন তাহলে এফ এটা কি হয়েছে দেখেন, তাহলে আমাদের এফ এ ইকুয়াল আমরা লিখে দিতে পারি এফ এ পাশে আসলে এফ বি মাইনাস এন। ওকে, তাহলে দেখেন এটা কি হয়, এফ বি এর মান হচ্ছে 560 মাইনাস 6, তাহলে হয়ে যাবে 554। ঠিক আছে, তাহলে এই 554 আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, আমরা নেক্সটে চলে যাই, আসেন। আচ্ছা, এবার দেখেন কোশ্চেনটা আছে, মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? তো মহাকাশে যেটা হয় যে ওখানে কোনো অভিকর্ষ বল কাজ করে না, তো পৃথিবী বা অন্য কোনো গ্রহ যেহেতু কোনো টান বা আকর্ষণ কাজ করছে না, সেহেতু সেখানে আমাদের সরল দোলকের পর্যায়কাল হয় অসীম। টি হবে কি আপনার অসীম, আর টি যেহেতু অসীম সেহেতু আমাদের এফ হয়ে যাবে 1/t, দ্যাট ইজ 0। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হয়ে যাবে 0। আচ্ছা, আর শেষের প্রবলেমটা তাহলে আপনাদের জন্য রাখলাম, আপনারা এটা করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। আমরা চেষ্টা করেছি মোটামুটি এই অধ্যায়গুলোর যে ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করার। আমি আপনাদেরকে এছাড়াও বেশ কিছু এমসিকিউ এই চ্যাপ্টারের উপর সেটা পিডিএফ আকারে দিয়ে দেব, আপনারা এগুলো সলভ করার চেষ্টা করবেন। আর সবাই আসলে এই অল্প সময়ের মধ্যে এত এত টপিক সবগুলো টাচ করার পর সবগুলো সম্পর্কে বলাও বেশ কঠিন একটা ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন যে আমি যে টপিকগুলো করিয়েছি ইম্পর্টেন্ট টপিকগুলোই আমরা আসলে পড়ানোর বা হচ্ছে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। ওই টপিকগুলো অপেক্ষা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আশা করতেছি আপনার পরীক্ষায় ভালো করতে পারবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।